আসসালামু আলাইকুম। আমরা চলে আসছি সৈয়দপুরে। এখানে আমরা নেক্সট 2 দিন এখানকার ফেমাস সব খাবারগুলো ট্রাই করব এবং এই রেলওয়ে শহরটা ঘুরে ঘুরে দেখব। আমরা ট্রেনে করে এখানে আসছি আর এখন যাচ্ছি আমরা হোটেলে চেক ইন করতে। চলেন যাই, শুরু করা যাক সৈয়দপুরের জার্নি। আমরা একটু হোটেল রুমটা একটু আপনাদেরকে দেখাই দিই। বেড সামনে, জাস্ট এটা খুললেই এই এয়ারপোর্টের ঠিক অপোজিটে আমাদের হোটেল। কেউ সৈয়দপুরে ঘুরতে আসে জাস্ট ল্যান্ড করে হোটেলে চলে আসতে পারবে। একদম ওয়াশরুম বড়। এটা আরেক টাইপের রুম। এখানে হচ্ছে ডাবল বেড, পাশে সিঙ্গেল বেড। এখানে আসলে 4 জনও থাকা যাবে। এটা 2টা 1 2। এই হোটেলটার নাম হচ্ছে হোটেল এয়ার স্টার। এনিওয়ে চলেন আমরা একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপর বের হবো, তখন দেখা হচ্ছে। খুবই সুন্দর। আশেপাশে দেখতেছিলাম যে অনেক রেস্টুরেন্ট আছে এবং পিঠা আছে পিছনে দেখলাম, এবং চারিদিকে সব এই যে দেখেন বসে খাওয়া দাওয়া করতেছে সবাই এরকম জায়গায়। জোস। সো এই যে এখানেও হোটেল। আমরা এখন চলে আসছি আল শামস রেস্টুরেন্টে। সো এখানকার চাপের জন্য এই রেস্টুরেন্টটা অনেক বিখ্যাত এবং অনেক দিন ধরে ওনারা চাপ বিক্রি করে। সো আমরা এখন চাপ খাবো এখানকার। 20 বছর ধরে এখানে ম্যানেজার হিসেবে আছেন। আপনাদের এখানে বেস্ট আইটেম কি কি? মানে চাপ, চিকেন চাপ, কাচ্চি বিরিয়ানি, মুরগি বিরিয়ানি, বিফ বিরিয়ানি। ওকে, তাহলে আমরা চাপ খাবো। জি, চাপ দিব আপনাদেরকে, গরম চাপ দিব, বিফ চাপ, চিকেন চাপ, যা খাবেন আপনাদেরকে দিব। কোনটা বেস্ট, চিকেন না বিফ? আপনাদের নির্ভর উপর। তাহলে চিকেনও খাই বিফও খাই। জি, আচ্ছা, এখানে নিয়ে আসি হচ্ছে আমাদের এই সালাদটার জন্য। এটা খুবই স্পেশাল। এখানে তেঁতুল আর বড়ইয়ের আচার আছে। এইটা এখানে ছাড়া সৈয়দপুরে কোথাও তৈরি হয় না। আবার এখানে যে চাপটা, এটা যে মজাটা, এটা আপনি সৈয়দপুরে যতই চাপ খান, এই মজাটা সৈয়দপুরে আর কোথাও পাবেন না। এইটা সৈয়দপুরের বেস্ট। সৈয়দপুরে এটা বেশ। সুপার ফাস্ট লুচি বানানো হচ্ছে। So, লুচি চলে গেল তেলের ভিতরে, একদম ফোলা ফোলা লুচি। চাপ চলে আসছে, চাপ, চিকেন চাপ এবং বিফও আছে এই জায়গায়। চাপ আমরা বিফ চাপটা দিয়ে শুরু করি, একটু পরে চিকেন চাপটাও নিব। এই সব হচ্ছে বিফ চাপ আর কিছু অলরেডি খাওয়া শুরু করে লুচিটা দিচ্ছে। এমনি অনেক মজা, লুচি অনেক মজা। মানে এমনিই মজা। বিসমিল্লাহ। লুচি আরে নরম, একদম ফ্লাফি লুচি। আবার এখানে দেখতেছি যে এখানে কালিজিরা টাইপেরও ইয়ে দিয়ে দিছে মনে হচ্ছে, নরম। ও চিকেন চাপ চলে আসছে আমাদের। থ্যাংক ইউ। কেবল এটা গরম গরম ভেজে দিল। আর এখানে হচ্ছে শশা দিয়ে দিছে, শশার উপরে একটু টক টাইপের দিয়ে দিছে। আর চিকেনটা দেখে একদম লোভনীয়, নরম। সো বিসমিল্লাহ। আগে বিফটা খাই কারণ বিফটা আগে দিয়ে গেছে। বিফটা নিয়ে লুচিটা পুরাই ইউনিক। চাপের সাথে আমরা এরকম টাইপের লুচি কখনো খাই না, বিকজ এর ভিতরে কালো জিরা দেওয়া। সো একটা ফ্লেভার, আলাদা টাইপের একটা ফ্লেভার আসছে কালো জিরা থেকে। দিস ইজ সো গুড। লুচিটা অতিরিক্ত সফট এবং ফ্লাফি। আর চাপ এবার সসটা দিয়ে খেতে হবে। ও এরকম টক টক মাস্টার্ডি টাইপের ফ্লেভার। এটা হচ্ছে টক দই, তারপরে সরিষা বাটা আর মরিচ, হালকা একটু মরিচের গুঁড়া। টক টক লাগতেছে, জোস। এটা খাইতে অনেকক্ষণ ধরে ওনারা বলতেছে। এটা হচ্ছে তেঁতুল আর বড়ইয়ের চাটনি। বড় ভাই আচার খায় না। আমার বড় ভাই আচার খায় না। ছোটবেলা থেকে আচারের গন্ধ শুকলে পাগল হয়ে যায়, মানে সেইখানে বসে থাকতে পারে না। আচার বাদে কিরকম? জোস, খুবই মজা। বিশেষ করে লুচিটা তো জোস, আর ওই গরুর চাপটা খুবই খুবই অনেক সফট। ওরে গরম গরম লুচি দিয়ে না। থ্যাংক ইউ। জীবনে কোনো রেস্টুরেন্টে এরকম লুচি খাইনি, মানে এরকম পুরো এবং এত টেস্টি, মানে খুবই খুবই সুন্দর। মানে ওনারা যারা আছে ওনারা বিহারি, আর ওনাদের জন্মের আগে থেকে এই দোকান চলতেছে এবং মানে এর আগে বংশ পরম্পরায় ওনারা রান্না করে এবং এরাও 4-5 বছর এখন যে করতেছে। বিফটাকে মিহি করে কিছু কিছু করে কেটে ওটা চাপ বানানো, নরম হয়ে গেছে জিনিসটা। এই জন্য ভিতরে অনেক মশলাদার, আদা আর রসুনের একটা ফ্লেভার আছে, মজা। জুস চলে আসতেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ময়েস্ট। ময়েসটা আসতেছে। মানে চিকেন চাপ বানাতে যায় অনেক জায়গায় শক্ত, বাইরের প্রলেপটা লোহার মতো শক্ত হয়ে যায়, আর ভেতরে একদম জুসিনেসটা থাকে না। এর ভিতরে দেখেন, আপনারাই দেখেন, একদম মানে ময়েস্ট, পুরাই ময়েস্ট। এবং হাড্ডি টাড্ডি সব কিছু ভেঙে টেঙে দিছে, সেই মজা।
রানের ভিতরে রানের যে হাড্ডির মধ্যে মশলা ঢুকে গেছে। চিকেনটাকে পুরা বাড়ি দিয়ে স্ম্যাশ করে থেতলায় তারপর ওটাকে শার্ট করে ওটা চাপের ইয়েতে ডুবায় তারপরে ভাজছে। চিকেন চাপ আরেকটা খাবো আমি। চাপটা কেন ভালো লাগতেছে চিকেন, কারণ হচ্ছে মাংসটা মানে ময়েস্ট হয়ে গেছে ভিতরে, আর উপরে যে প্রলেপটা এটা অতিরিক্ত মশলাদার না, সেই জন্য এটা অনেক জায়গায় তো অনেক চাপ অতিরিক্ত মশলা দিয়ে মানে একটু ঝাল করে দেয় যাতে আপনি টেস্ট বুঝবেন না, বাট এখানে অতিরিক্ত ঝাল করে দেয় নাই, মাংসের প্রপার টেস্ট আপনি পাবেন, মশলার ফ্লেভার পাবেন। এখানে হচ্ছে বোরহানি দিয়ে গেল, আদনান বলতেছে যে এটা নাকি ওর খাওয়ার বেস্ট লাগছে এইখানকার। দানা দানা কি এটা? এর বোরহানির ভিতরে কি এটা? ওখানের মধ্যে বহু কিছু আইটেম থাকে আমাদের। এটা ভুসি টাইপের ইসুফগুলের ভুসি। ইসুফুলের ভুসি, টক দই, পুদিনা পাত, আরো কিছু পোস্তদানা, বহু কিছু থাকে, সরষে মশলা বাটা করছে। বাট ইসুফগুলের ভুসি দিয়ে প্রথম খাচ্ছি আমি বোরহানি আর কি। মজা এটা, বাট সল্টের পরিমাণটা হালকা একটু বেশি। ওভারঅল টেস্টটা আফটার টেস্টটা নাই, চাট মশলার মতো একটা মানে আফটার টেস্ট মুখের ভিতর থাকতেছে এরকম। ভাই আমি খাবারের মান নির্ধারণ করি, আমি 10-এ কত এটা বলতে পারি না, আমি হিসাব করি যে ওইটা খাওয়ার জন্য আরেক শহরে যাওয়া যায় কিনা, শুধু এটা খাওয়ার জন্য সৈয়দপুরে আসবো কিনা, আমার কাছে মনে হয় আসা যায়। চিকেন চাপ খাইছি, কেমন লাগলো কাকে বলতেছি না, শুধু এটা বলতেছি যে 2টা খাইছি, মানে সবাই একটা খাইছে, আমি 2টা খাইছি। আমার এতই ভালো লাগছে, মানে এটা যেমন জুসি, মনে হচ্ছে একটু স্ম্যাশ, মশলাটা চলে গেছে হাড্ডির মধ্যে, সবকিছু মিলায় অসাধারণ একটা চাপ খেলাম আজকে। চিকেন চাপের দাম 140 টাকা করে পার পিস, আর বিফের দাম হচ্ছে 160 টাকা করে পার পিস, আর লুচির দাম 10 টাকা পার পিস। আমরা যখন আসতেছিলাম খাওয়া দাওয়া করতে এখানে, তখন এই তাজির উদ্দিন গ্র্যান্ড হোটেলের কথাও মানে রিক্সাওয়ালা মামা বলতেছিল আর কি। তো এখানকার খাবার নাকি অনেক মজা, দেখি আমরা সুযোগ সময় পাইলে এখানেও যাব। তাজিটা বিখ্যাত হচ্ছে গরু মাংসের জন্য। গরু মাংস সৈয়দপুরে কেউ খাইতে চাইলে সবাই তাজিরে আসে। আচ্ছা, আমরা এখন যাচ্ছি হচ্ছে লালখানে। চলেন এটা 5 রাস্তার মোড়, 5 মাথা মোড়। 5 মাথা মোড়। আমাদের 5 রাস্তার মোড় আছে, এখানে 5 এটা মাথা হচ্ছে মোড়। 5টা রাস্তার মাথায় এসে এক জায়গায় মিলিত হয়ে গেছে। এক্স্যাক্টলি 5 মাথার মোড়। এখানে হচ্ছে পানের আড়ত আছে, মানে সারা বাংলাদেশ থেকে পান আসে, পানটা আবার ছড়ে যায়। এই পানের আড়তের গলি দিয়ে আমরা যাচ্ছি হচ্ছে লালখানের হালুয়া খেতে। এই যে সব পান। এটা পানের আড়ত, হ্যাঁ? মাটির হাঁড়িতে খয়ের, এটা আমার দাদি খাইতো, খয়ের দিয়ে পান খাইতো আমার দাদিরা। খাইতে ভালো লাগে, টেস্টটা ভালো। সুপারি কাটতেছে এখানে, সব পানের সবকিছু। এই যে সব পান। হালুয়া আর ফালুদার একটা জায়গায় আসছি যেটা অনেক ফেমাস, এটার নাম হচ্ছে লাল খান হোটেল। তো আমরা এখানকার হালুয়া আর ফালুদা খাবো। এটা আমাদের খিরসা, আচ্ছা, এটা মামার লাড্ডু, এটা হচ্ছে প্যারা সন্দেশ। সৈয়দপুরে বিখ্যাত লালখানের হালুয়া, সেই হালুয়া কোনটা সেটা ওনাদেরকে একটু দেখো। এইটাই হালুয়া। এটা হালুয়া, কিসাটাই হালুয়া। যে খিরসাটাই হালুয়া। এটা খিরসাটাই আমরা ছোট করে প্যাক করে রাখছি 10 টাকা করে। সর্বনিম্ন 10 টাকা, 500 টাকা কেজি, তো এজন্য দোকানের বয়স 70 বছর প্লাস হয়ে গেছে। 70 বছর ধরে এই দোকান। এই দোকানই আর এই আইটেমগুলাই বিক্রি হয়। এটা আমার দোকান, আমার দুলা ভাইয়ের। আচ্ছা, ওনার বাবা, বড় বাবা, তারপরে বড় ভাই সবাই করে আসছে এই ব্যবসাটাই। আচ্ছা। তৃতীয় প্রজন্ম, মানে এখন আমি চতুর্থ প্রজন্মতে এখানে আসছে আর কি। এখন বড় ভাইয়া অসুস্থ, দোকানে আর সময় দিতে পারছে না, তো এখন আমি সময় দিচ্ছি। আমাদের হালুয়ার ফালুদা, এখানে ইন্ডিয়ান যেটা ফালুদা হয় সেই রেসিপিটাই এখানে ফালুদায়। এখানে কোনো ফ্রুট থাকে না ফালুদায়, যেটা আইস, আর ফালুদা যেটা অরিজিনাল ফালুদা হয় সেটাই। এটা কি ইন্ডিয়ান রেসিপি? হ্যাঁ, ইন্ডিয়ান রেসিপি, এখানে আর কোথাও পাবেন না। দ্যাটস নাইস। তাহলে আমরা একটু ট্রাই করি। শেষ হয়ে গেছে নাকি ফালুদা? ফালুদা তো শীতের জন্য আমরা বন্ধ করে দিচ্ছি, শীতের এখন জন্য 3 মাস বন্ধ থাকবে। আচ্ছা, তাহলে হালুয়াটা খাই আপাতত। হ্যাঁ, হালুয়াটা ইনশাআল্লাহ আবার খাই। যেটা বলতেছিল যে আপনারা যদি সময় দেন আগামীকালকে আপনাদেরকে মানে ফালুদা করে খাওয়াবো, তা আমরা বললাম ওয়াই নট। তাহলে আগামীকালকে এসে আমরা ফালুদাটা মানে try করবো। যেটা বুঝতেছে এটা একটা মাস্ট ট্রাই আইটেম, এবং এটা আমাদের মিস করে যাওয়াই যাবে না। সো আমরা কালকে আসবো এবং ফালুদাটা খাবো। আপাতত হালুয়াটা খাই। আপাতত এটা 500 টাকা কেজি হিসাবে 30 টাকা করে দিলাম। 30 টাকা করে দিলেন, 500 টাকা কেজি হিসাবে। জি, 500 টাকা কেজি। সেম জিনিসটাই এই যে 10 টাকা হিসাবে। ও, 10 টাকার এটা এরকম ভাবে ওনারা দেয়। আমাদের কুষ্টিয়াতে এটা কুলফি এভাবে বিক্রি হয়। এটা আমরা এই জন্য করছি না, 500 টাকা হিসাবে কিন্তু সবাই পারবে না নিতে।
যাতে সবাই খাইতে পারে, এজন্য আমরা সর্বনিম্ন 10 টাকা করে পার্সেল হিসাব রাখছি। এই যে এরকম হচ্ছে এখানকার ঘনত্ব। এটা কিভাবে করেন আপনারা? এটা আমরা দুধকে শুকিয়ে এটা বানানো হয়। আচ্ছা, দুধ জাল দিয়ে জাল দিয়ে এটাকে বানানো হয়। দীর্ঘ 3-4 ঘন্টা লড়াই। দুধের সাথে আর কিছু অ্যাড করা হয়? হ্যাঁ, সুগার থাকবে ওর মধ্যে হালকা, তাতে মিষ্টি হবে না। তাছাড়া কোনো কিছু না। বিকল্প কোনো আর কোনো কিছু নেই, কেমিক্যাল হবে না আমাদের। মিষ্টি আইটেম যেহেতু, এটা ইফসার ফার্স্ট ট্রাই করুন। মজা অনেক। আম্মু দুধ নষ্ট করে মাঝে মাঝে এরকম সেম হতো না, বাট সিমিলার কাছাকাছি আসতো। রুটি দেখাতাম আমরা। মানে একটা অদ্ভুত কথা বলে ফেলতেছি, আমি ছোটবেলায় এই টাইপের জিনিস খেতে পছন্দ করতাম। দুধ অনেকক্ষণ ধরে জ্বালালে লালচে হয়ে যায়, দেন ছানায় পরিণত হয়, অনেক দুধ অল্প ছানায় পরিণত হয়। এটা ওইটারই আমার মনে হচ্ছে একেবারে বেস্ট ভার্সন। মানে আমার খুবই পছন্দ হয়েছে। ভাইয়া যেরকমটা বলছিল যে একবার খাইলে আবার খাইতে আসবো, আমার মনে হচ্ছে ইয়া স্ট্রাইট। বিসমিল্লাহ। ছোটবেলায় বাসায় আম্মু এটা বানায় দিত। সবাই খালি চলে আম্মুরা এটা বানাতো, বাট অরিজিনাল যেটা দুধ দেওয়ার পরে কড়ার মধ্যে। এটা তো সলিড দুধ দিয়ে বানাতো। জি জি। এই যে দুধ ফাটানোর কথা বলে, এটা কি জাল দিতে দিতে এরকম হয়ে যায় নাকি ওর মধ্যে লেবুর ফোঁটা? না না, রস কিছু বা না, কিছু? টক দিলে তো নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে এটা যাবে। আপনি 15 দিন রিসেন্টলি রাখতে পারবেন আচ্ছা, এমনিতেই খোলা ভাবে। কারণ এটা অনেক পিওর। জি, যদি বাইরে রাখেন গরমের সময় কম করে 10 দিন রাখতে পারবেন। শীতকালে তো কোনো সমস্যাই নেই এর মধ্যে। নস্টালজিয়া একটা হিট করতেছে মাথায়। একেবারে ছোটবেলায় নিয়ে এখন ছোটবেলার নস্টালজিয়া আছে। ছোটবেলায় সকালে নাস্তায় গেছে নিয়ে গেছে। রাইট, সকালের নাস্তায় রুটি আর এটা রুটি আর- ভালো লাগছে। আগামীকালকে আসবো এখানে ফালুদা খাইতে, তখন আপনাদের জানাবো। তো অর্ডার দিয়ে দিয়েছেন বাসায়? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যদি চিনিটা না দেয়, এটার রং কিন্তু এরকম লালচে হবে না, ক্যারামেলাইজড হবে না। রাইট? সো চিনির জন্য যেটা মনে হয়েছে যে যেটা তুমি এটা অনেকটা একবারে খেতে পারবে না। এটা আসলে একটু কম চিনি হলে এটা ভালো লাগবে না। হ্যাঁ, এটা এই জিনিসটা হচ্ছে চিনিটা একটু একটু কড়াই লাগবে। হ্যাঁ, মানে একটু একটু কড়া লাগবে চিনিটা। সো আমি চিনি খুব একটা বেশি খাই না, মানে আমি ট্রাইং টু অ্যাভয়েড সুগার, বাট এটা এটা avoid করা এটা আমি 1 প্লেট মারিয়ে দিছি। চিনি অ্যাভয়েড করতে এসে চিনি খেয়ে চলে গেলাম। চলো নেক্সট লোকেশনে যাই আমরা আবার। ও, মালটা এই কালার কেন? এটা দেখে জিজ্ঞেস করলাম যে জিনিসটা কি। কি কালার এটা? সুন্দর কালার তো। হ্যাঁ, মিষ্টি মিষ্টি। মিষ্টি। ও, মজা তো। জাম্বুরা আর মালটার মিক্স মনে হচ্ছে। বিল কয় টাকা হচ্ছে না, এটা মেহমানদারি। কই নিয়ে যাবো? বিল নিচ্ছে না, বিল নিচ্ছে না, একটা মালটার মেহমানদারি। বিল নিচ্ছে না। থ্যাংক ইউ সো মাচ। বাই দ্য ওয়ে, আপনাদেরকে একটা মজার জিনিস জানাই, সেটা হচ্ছে যে আমরা কয়দিন আগে যে চিরঙে গেছিলাম একটা মাটিটা রিসোর্টে। সো ওই রিসোর্টে আমাদের সাথে গেছিল হচ্ছে অনন্যা আর সাদমান। তো ওরা আমাদের সাথে ওই রিসোর্টে ঘোরার পরে মালয়েশিয়াতে শিফট করছে আর কি। তো আপনাদেরকে এটা বলার কারণ হচ্ছে, আপনাদের যদি মালয়েশিয়া থেকে অথেন্টিক প্রোডাক্ট যদি দরকার হয় যে কোনো টাইপের, তাহলে ওদের একটা নতুন বিজনেস স্টার্ট করছে, দ্য কেল শপার্স নাম পেজের। সো সেই পেজে নক করে আপনারা অর্ডার প্লেস করতে পারেন। সাবান, শ্যাম্পু থেকে শুরু করে ব্যাগস, স্যান্ডেল, জুতা, মানে কসমেটিক্স, যে কোনো টাইপের জিনিস আপনারা ওই পেজে নক করে, মানে মালয়েশিয়া থেকে অরিজিনাল অথেন্টিক মালয়েশিয়ান প্রোডাক্ট আপনারা বাংলাদেশে পাবেন আর কি। সো তাদের পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চেক করে দেখেন। তো যাই হোক, চলেন আমরা নেক্সট লোকেশনে যাই। সো আমরা আসছি হচ্ছে জিআরপিতে নাস্তা করতে। ডাল নিয়ে নিচ্ছি, তারপরে পরোটা, এটা হচ্ছে ভাজি। এখানে আলু ভাজিগুলো দেখছো, আলুগুলো স্লাইস করা। সো আরে নরম পরোটা, অনেক নরম, ফ্লাফি টাইপের পরোটা। পরোটার উপরে চলে আসলো ডাল, এই যে গার্লিক ফ্লেভারের ডাল। রসুন ভাজলে একটা ফ্লেভার যেটা রিলিজ করে, হ্যাঁ, ছোট ছোট ওই রকম রসুন দেওয়া ডালে, খুব মজা। ডাল দিয়ে পরোটা নিয়ে এটা কুসুমের চুবায়ে ডাল, আলু, পরোটা। ডিম আর শসা। শসা খাবে? একটা মরিচও দিয়ে দিও করে, শসা, একটা মরিচ। মরিচ। এবার ব্যালেন্স করে তুলতে হবে। ওকে। চায়ের উপরে ফোম, টিয়ের ক্যাপাচিনো মানে ক্যাপাটিনো, চা দিয়ে পরোটা দিয়ে আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার জীবনে প্রথম এই যে চা দিয়ে পরোটা দিয়ে খাচ্ছি ভাবিকে দেখে। কেমন কেমন লাগছে?
ভালোই লাগতেছে মানে ওই যে তাহলে পায়েস টাইপ দিয়ে খাইলে যেরকম হয়। টেস্ট পাচ্ছ কিন্তু নস্টালজিয়াটা পাচ্ছ না। মানে কারণ আমরা ছোটবেলায় চা দিয়ে পরোটা দিয়ে এরকম করে খেতাম। আমি জীবনেও খাই নাই ভাই। আর দাদু আর দিদার যে চা, দাদুর চাটা আমি নিতাম, দিদার চাটা দিশা নিত। ওই চা ওইটুকু কর্নার, এইটুকু কর্নার দিয়ে আমরা পরোটা খেতাম। আমাদের তো ছোটবেলায় চা দিত না। আমার সকালে নাস্তা 1 কাপ চা, রুটি মিল থেকে রুটিনের পর প্রতিদিনের নাস্তা, চার সাথে পরোটা। তার সাথে রুটিনের পর চাটা মজা, হালকা এলাচ, মানে অনেকটা মনে হচ্ছে যে কুলফি টাইপের দিকে চলে গেছে আর কি। এই যে এলাচ, এলাচ বলতে বলতে এলাচ চলে আসছে মুখে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাংলাদেশের সব থেকে বড় এবং সব থেকে পুরনো রেলওয়ে কারখানার সামনে, যেটা হচ্ছে সৈয়দপুর রেলওয়ে কারখানা বলা হয়। এবং এই জায়গাটা আসলে ব্রিটিশের সময়টাই করা। সৈয়দপুর রেলওয়ে ওয়ার্কশপ 110 একর জায়গার উপর নির্মিত। হিউজ, মানে 8 থেকে 10টা ক্রিকেট গ্রাউন্ডের সমান হবে, প্লেইং গ্রাউন্ডের ইন্টারন্যাশনাল মানের। এশিয়া মহাদেশের মধ্যেই বলা চলে এটা একদম মানে এক জায়গায় এত বড় ওয়ার্কশপ আর কোনো জায়গায় নেই। এটা সবচেয়ে বড় এবং সবচেয়ে সব থেকে বড়। পুরাতন এই অঞ্চলে। 1862 সালে এটা শুরু হয়েছে, আচ্ছা। তারপর থেকে চলতে আসছে। বাষ্প ইঞ্জিন চালিত ট্রেনের এই সেই ইঞ্জিনটা আর কি। আমরা অচল গাড়িকে সচল করি। তোকে এখানে দিয়ে দিতে হবে, তোকে সচল করে দিয়ে আসি। ফিক্সিং এর কাজ চলতেছে এবং এখানে দেখা গেল যে বাংলাদেশের এই সাইডটাতে, মানে যমুনা সেতুর এই সাইডটাতে উত্তরের দিকে যেই যতগুলো ট্রেন নষ্ট হয় বা কিছু হয় সবগুলো এই ওয়ার্কশপে আসে ঠিক হতে হয়। চাকার অংশটাকে বগি বলে, আর সম্পূর্ণ সেট যখন হয়ে যায় তখন আমরা কোচ বলি, যাত্রীবাহী কোচ। যাত্রীবাহী কোচ আবার 2-3 প্রকার আছে, একটা আছে চেয়ার কোচ, একটা আছে এসি কোচ। আমরা আগে যে কোচ আর বগির ভিতরে ডিফারেন্সটা বুঝতাম না। মেইনলি এইটা হচ্ছে বগি আর এটা হচ্ছে কোচ। সো প্রত্যেকটা কোচে 2টা করে বগি থাকে। কিন্তু আমরা এতদিন বগি বলতাম, এটাকে আমরা বগি বলতাম আর কি। যাক, ভালো লাগলো, নতুন নতুন জিনিস জানতেছি আমরা। এরকম যে জায়গা আছে, হ্যাঁ আসলে এটা আসলে এখানে আসার পরে বুঝতেছি এত বড় এরিয়া। না, এখন তো তোর শুরু হলো রাসু, শুরু হলো। দেখলে কিন্তু আসলে অদ্ভুত একটা তৃপ্তি আসবে যখন পুরোটা কমপ্লিট হবে, যে এই বিশাল বড় জার্নি আমরা কিছুই জানতাম না আসলে। আর ব্রিটিশই ব্রিটিশ এগুলো নির্মাণ আমলে এই করেছে। জিনিসটা নির্মাণ হয়েছে। কিন্তু লোহাগুলা ওই সময়ের ওই সময়ের কোনো রকম কোনো হাত দেওয়া হয়নি, রিপিট করা, কোনো রকম মানে করা নাই, খুলতে পারবে না আর কি। প্রেসিডেন্ট সেলুন, হ্যাঁ, প্রেসিডেন্ট সেলুন। এটা প্রথমত রানী এলিজাবেথ ব্যবহার করতো, তারপর এটাই এলিজাবেথ ব্যবহার। হ্যাঁ ব্যবহার করতো। সে বাংলাদেশের ক্ষেত্রে এরশাদ সরকার এটা ব্যবহার করেছিল, তারপর আর কেউ ব্যবহার করেনি। তারপর থেকে আমাদের এই যে স্টিলের কোচের সঙ্গে এই কাঠের কোচ ব্যবহার হয় না, কিন্তু এটা দেখানোর জন্য বা দর্শনার্থীদের জন্য এটা সংরক্ষণ করা হয়েছে। 1947 সালে যখন দেশ বিভাগ হয়, অর্থাৎ ভারত এবং পাকিস্তান ভাগ হয়, তখন এটা আমরা পাকিস্তান হিসেবে আমরা পেয়েছিলাম ভাগ। তারপর পাকিস্তান এবং বাংলাদেশ যখন ভাগ হয়, তখন এই দুই দেশের মধ্যে এটা আমরা বাংলাদেশ আর কি ভাগ পেয়েছি। আচ্ছা। এখানে রান্না করার ব্যবস্থা আছে, মিটিংয়ের ব্যবস্থা আছে, মিটিং রুম, ঘুমানোর জন্য ঘুমানোর জায়গা আছে, তারপরে গোসলের জন্য জায়গা আছে, বাথটাব সহ আর কি। তারপর নিরাপত্তার জন্য রুম আছে আর কি। আমরা এখন ঢুকতে পারবো এখানে? বড় স্যারের অনুমতি নাই তো, অনুমতি নিয়ে ভিতরে ঢোকা লাগে। সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কুইন এলিজাবেথ যে কোচে করে চলেছেন সেটা এখনো বাংলাদেশে এটাই আছে। এটা মানে স্পেশালি আমার কাছে খুব অন্যরকম একটা ফিল হয়, এটা যে কাছ থেকে দেখলাম, আমি কাজ করলাম, যেটাতে কুইন এলিজাবেথ চলে। ভিতরে ঢুকতে পারলে আরো ভালো লাগতো। বাট এরপরে আবার স্পেশাল পারমিশন নিয়ে আসতে হবে। প্রতি 1 বছর পর পর আন্তনগর গাড়িগুলো আসে মেরামত করার জন্য, শিডিউল আছে একটা, এই শিডিউল মোতাবেক এখানে আসবেই। মানে আমরা যেমন হ্যাঁ, হাসপাতালে রেগুলার চেকআপ করি মনে করি, আরে বাইরে গাড়িটারি আবার যদি কোনো অ্যাক্সিডেন্ট করে স্পেশাল রিপেয়ারে সেটা চলে আসবে। সম্পূর্ণ মেরামত করার পর গাড়িটা এখানে আছে পেইন্ট হয়ে যায়, একদম ওয়াশ করার পর পেইন্ট করিয়ে একদম লেটারিং করার পর গাড়ি আউট দেওয়া হয় এখান থেকে। আচ্ছা, সব কাঠের কাজগুলো এখানে করা হয়। মানে এখানে মনে হয় না পৃথিবীর যে কোনো ডিজাইনের কাজ এইখানে হয় না। এটা আগে যেহেতু ট্রেনগুলো কাঠের ছিল, ওইটার সময় এখানে কাজ বেশি হতো। হ্যাঁ, হ্যাঁ। 1922 সালে এবং অরিজিন হচ্ছে ইংল্যান্ডের। সৈয়দপুর রেলওয়ে কারখানা জাদুঘরে আমরা এখন একটু যাব। সে আমলের কাঠের ঘড়ি, চায়ের ছাঁকুনিগুলা এত অ্যাস্থেটিক কিভাবে হয় জিনিসপত্র সেই সময় মানুষের। চায়ের ছাকনি, আবার এই যে বেঞ্চ, এই ঘড়িটা মনে হচ্ছে টাইটানিক। সেলুনে ছিল এটা।
এটা কি স্টিম ইঞ্জিনের সময়কার? ও বয়লার, সেই সিগন্যাল বাতি, এটা এমনটা দিয়ে আমাকে সিগন্যাল দিত। হ্যাঁ হ্যাঁ, আরে সিগন্যাল বাতি, দেখতেই তো ভালো লাগছে। হ্যাজার্ড বাতি, এটা হ্যাজার্ড মেশিন, বাতি। পিতলের তৈরি ঘন্টা। এটা একটা ছোট্ট মেশিনারি, যেটা নিয়ে কখনো হয়তো বা ভাবা হয় না। ট্রেনে চড়ি, নামি, ট্রেন ভালো লাগে, স্টেশন ভালো লাগে, কিন্তু এটার পেছনে যে এত বিরাট বড় কর্মযজ্ঞ চলে সবসময়, এটা জানলে হয় কি, মানে প্রত্যেকটা সৃষ্টির প্রতি অদ্ভুত একটা মানে ভালো লাগা কাজ করে। মানে যে মানুষের মধ্যে এইটুকুনি মাথাতে এত বিরাট সক্ষমতা দিছে, তার মানে যে মানুষকে বানাইছে তার মধ্যে কি অপরিমেয় মাশাআল্লাহ। সক্ষমতা আছে। আসলে এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো আসলে অনুধাবনে আমার কাছে মনে হয়, যেখানে সে বারবার মুগ্ধ হচ্ছি যে মানুষই তো করেছে এত বিরাট বড় কর্মযজ্ঞ। রাইট। তো এটা আসলে আমার তাহলে কাছে মানুষের বডির ভিতরে কি আছে? হায় হায়। সুবহানাল্লাহ। মুখে মেস্তা হয় না, তো মেস্তা হয়েছে এটা। কেন মেস্তা? এটা ঠিক করে দেবে। এটা মেকআপ হচ্ছে। মেকআপ হচ্ছে, ব্রাশার দিয়ে কালার করা হচ্ছে। 1862 কিংবা 63 সালের দিকে বাংলাদেশে প্রথম রেলওয়ে রাস্তা স্থাপন হয়। এটা কোথায় জানো রাসিফ? কোথায়? এটা দর্শনা থেকে আমাদের কুষ্টিয়ার জগতি পর্যন্ত। হ্যাঁ। দ্যাট ইজ দ্য ফার্স্ট রেলওয়ে যেটা বাংলাদেশে এস্টাবলিশ করা হয়। রেলওয়েটা স্থাপন করার পরে প্রয়োজনীয়তা আসলো যে ট্রেন চলাচল যেহেতু হচ্ছে, এবার রিপেয়ারিং দরকার। সো সৈয়দপুর একটা খুব দারুণ ইম্পর্টেন্ট জায়গা ছিল, যেখানে অনেক বিহারের লোকজন ছিল বা কোচবিহার থেকে লোকজন যারা আসতো, ওনারা এখন এখানে উর্দু ভাষায় কথা বলে। তো এখানকার মানুষ সহজ শর্তে কাজে যোগ দিতে পারতো, প্লাস ওনারা স্কিল্ডও ছিল। সবকিছু মিলায়ে এই জায়গাটা রেল যোগাযোগের কেন্দ্র হিসেবেও দেখা হতো, মানে বেশ সেন্ট্রাল একটা জায়গা। সবকিছু মিলায় এখানে এই ওয়ার্কশপটা তৈরি করা হয়। তো দিস ইজ হাউ দ্যাট ওয়াজ বিল্ড দ্যাট টাইম, 1870 সালে। সো মাইলস উইথ মুস্তাফিজকে ফলো করলে আরো অনেক ইনফরমেশন পাবেন আপনারা। ইনশাআল্লাহ। তুমি তো এটা নিয়ে ভিডিও করতেছো না, ফুল ব্লগ? এটা ফুল ব্লগ বানাচ্ছে আমি এটা নিয়ে। নাইস। তাহলে ওর ব্লগের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ইনশাআল্লাহ, স্টে টিউনড। সো আমরা যে সৈয়দপুরের রেলওয়ে কারখানা ঘুরে ঘুরে দেখলাম এতক্ষণ, যে এক এক সেকশনে এক একটা জিনিস ঠিক করে। কোনো জায়গায় কাঠের কাজ হচ্ছে, কোনো জায়গায় আবার বডির কাজ হচ্ছে, কোনো জায়গায় চাকার কাজ হচ্ছে। আমার অনেক আইডিয়া ছিল না ট্রেনের পিছনে যে এত কাহিনী, এটা আসলে এখানে আসার পরে আমি ফিল করতে পারছি। সো yeah, it really feels good. জীবনটা এক পর্যায়ে জীবনের পথে হাঁটতে হাঁটতে সময়কে কিন্তু শেষ হয়ে যায় পুরোই। কিন্তু আমরা যখন হাঁটি তখন ভাবি যে এই পথ হয়তো বা শেষ হবে না, কিন্তু এই পথ ধরে হাঁটতে আসো একটা সময় গিয়ে কিন্তু শেষ হবে। এই জন্য আমার কাছে স্টেশনটা খুব ভালো লাগে, প্ল্যাটফর্মটা খুব ভালো লাগে। আমার কাছে মনে হয় যে বলি না বারবার, স্টেশনে আমরা সবাই চড়ছি, মনে হয় বগি শেষ হবে না, একটা সময় কিন্তু ফুরায় বগি। এই অনুধাবনটা রাখা খুব জরুরি জীবনের প্রত্যেকটা সময়।